এই গাইস, কি অবস্থা তোমাদের? তো ফাইনালি চলে আসছে ডিমন্স অফ দ্য শ্যাডো রিলেম এর 4th এপিসোড। এপিসোডের শুরুতেই আমরা দেখতে পারি যে ফাইনালি হানা যেই বাসা ঠিক করছিল ওরা সবাই সেই বাসায় আসে। আর এই বাসার ভিতরটা দেখে তো ইউরো অবাক হয়ে যায় যে তার মানে ওই পাথরের ক্যাসেলগুলো ভিতর থেকে দেখতে এইরকম। হানা বলে যে পানি আর বিদ্যুতের ব্যবস্থা হয়ে গেছে আর গ্যাসের লাইন পরে এসে একজন ঠিক করে দিবে। এরপরে ডেরাকে পাশের একটা রুম দেখায় দেয় আর ইউরোকে বলে তুমি চাটাইয়ের উপরে শুইতে পারবা, তাই না? চাটাই দেখে তো ইউরো খুশিতে পাগল হয়ে যায় যে আসল চাটাই। ভিলেজে শুধুমাত্র আসা চাটাই ব্যবহার করতো আর স্পেশাল ইভেন্টে ব্যবহার হইতো। ইউরো চাটাইয়ের উপরে শুয়ে পড়ে আর বলে যে কত লাক্সারি, তুমি শিওর তো যে আমি এখানে শুইতে পারবো? এর মধ্যেই ওর সামনে একটা কুত্তা আর বিড়াল চলে আসে, যেটা দেখে ও চিল্লায় ওঠে। হানা বলে যে আরে সরি সরি, চলো তোমার সাথে পরিচয় করাই দেয়। এরপরে হানা ওদের নাম বলে যে কাতেৎসু আর হইতেছে জিরো। তখন লেফট অ্যান্ড রাইট ও বাইরে থেকে ভিতরে এসে ওদের পরিচয় দেয় আর বলে যে এ হচ্ছে আমাদের মাস্টার। এরপরে লেফট অ্যান্ড রাইট ওই কুকুর দুইটার সাথে হাত মিলায়। তখন সেখানে ডেরা এসে বলে যে এই দুইটা হইতেছে হানার ডেমন। যেটা শুনে তো ইউরো অবাক হয়ে যায় যে কি এই কুত্তার বিলাইও ডিমন। তখনই সাথে সাথে বিলাইটা ইউরোকে আচর মেরে দেয় আর কুত্তাটা ওর পেটে একটা ঘুষি মেরে দেয়, যেটাতে ইউরোর অবস্থা খারাপ হয়ে যায়। রাইট বলে যে এরা কোনো নর্মাল কুত্তা বিলাই না, এরা আমাদের খেয়াল রাখবে, সো এদেরকেও সম্মান দিয়ে কথা বলো। হানা বলে যে এই দুইজন আমার ডিমন জেনকো কোরো। মানে হয়তো বুঝতে পারছো কাতেৎসু আর জিরো হইতেছে এদের আসল নাম আর হানা এদের নাম রাখছে জেনকো কোরো। হানা এদেরকে হ্যালো বলতে বলে আর ইউরো বলে যে হ্যালো, কি অবস্থা? এরপরে আমরা দেখতে পারি যে এদের হাউজের ফ্যামিলি নামে এরা ডান্ন ব্যবহার করে। হানা বলে যে যেহেতু ডেরার ফ্যামিলি নাম ওরা জানে, এই জন্য এখানে আমার ফ্যামিলি নাম ব্যবহার করতেছি। ডেরা বলে যে ওকে থ্যাঙ্কস আর এটার জন্য সরি। হানা ইউরোকেও বলে যে তুমি এই নামই ব্যবহার করো। ইউরো তো অবাক হয়ে যায় যে তোমাদের দুইজনেরই ফ্যামিলি নাম আছে, তোমরা কি কোনো বড় খানদান থেকে? হানা ওরে বলে যে আরে এই জায়গা সবাই এরকমই। তখনই ডেরা বলে যে এমনিতে হানা একটা পাহাড়ের মালিক। ইউরো অবাক হয়ে যায় যে কি তোমরা কি জমিদার নাকি? হানা বলে যে আরে চুপ কর ভাই, ওইটা মাত্রই আমার নামে হয়েছে, তাও কেউ দেখাশোনা করার মতন নাই বলে, আর এমনিতে মনে হয় না যে ওইটা আমি বিক্রি করতে পারবো। ইউরো জিজ্ঞাসা করে যে আমি কি ওইখানে হান্টিং এ যাইতে পারি? হানা বলে যে এটা এমন সহজ না যে তুমি এখানে ভেজিটেবল আনতে যাবা। ডেরা বলে যে এখানে হান্টিং করার জন্য লাইসেন্স প্রয়োজন হয়। ইউরো জিজ্ঞাসা করে লাইসেন্স আবার কি? ডেরা ওরে বলে যে পারমিশনের মতন, আমরা যে মেটাল হর্সে করে আসছিলাম ওইটার জন্য লাইসেন্স লাগে। ইউরো বলে যে এইখানে দেখতেছি সবকিছুই পেঁচালো। অন্যদিকে আমরা একটা আপেল দেখতে পারি আর এই আপেলকে টার্গেট করে আসা প্র্যাকটিস করতেছিল। আসা নিজের পাওয়ার ব্যবহার করে এই আপেলের একটা সাইড একটু সুলে ফেলে, এরপরে আবারও নিজের পাওয়ার ব্যবহার করে, কিন্তু এটা আপেলের পিছনে গিয়ে ব্লাস্ট হয়ে যায়, যেটাতে আসা বলে যে না, যেরকমটা চাচ্ছি হচ্ছে না। তখন একজন বলে যে তুমি তো দেখতেছি হার্ড ওয়ার্ক করতেছো, আর এইটা হইতেছে এদের মাস্টার। আসা মাস্টারকে সরি বলে যে আমি প্রতিনিয়ত আপনার বাগিচা ড্যামেজ করতেছি, আমার অ্যাকুরেসির উপরে আরো কাজ করতে হবে। মাস্টার বলে যে কোনো সমস্যা নাই, প্র্যাকটিস করতে থাকো, শুধু কাউকে আঘাত করো না। এরপর জিনকে এগুলো ক্লিন করতে বলে আর জিন নিজের ডিমনকে ডাক দেয় আর আমরা দেখতে পারি জিনের ডিমন এসে ওই ভাঙা টুকরোগুলো খেয়ে ফেলে। এরপর আসা জিজ্ঞাসা করে যে তো এখানে কেন আসছেন? যেটাতে মাস্টার বলে যে আমরা গাবির সাথে দেখা করতে আসছি। গাবি বলে যে আমার জন্য আপনার এখানে আসা কোনো দরকারই ছিল না। মাস্টার জিজ্ঞাসা করে যে তো এখন তোমার কি অবস্থা? গাবি বলে যে আগের চাইতে অনেক বেটার। এরপর বলে যে আর তোমার কি অবস্থা গিবরিল? গিবরিল বলে মাস্টার বলে যে আচ্ছা বুঝতে পারছি। আশা জিজ্ঞাসা করে যে গ্যাপি আপেল খাবা? গ্যাপি বলে যে হ্যাঁ। আশা বলে যে ও কিন্তু আমি আসার সময় ছুরি আনতে ভুলে গেছি। জিনো ছোট ডিমনটারে ডাক দেয় যার নাম হইতেছে মাকুটো। মাকুটো নিজের মুখের ভিতর থেকে একটা ছুরি বের করে দেয় আর জিন সেইটা আশাকে দেয়, যার জন্য আশা জিনকে ধন্যবাদ জানায়। গ্যাবি বলে যে তুমি চাও ওর মুখের ভিতর থেকে বের করা ছুরি দিয়ে আমি আপেল খাবো? জিন বলে যে আরে চিন্তা করো না, এটা দিয়ে আমি কাউকে খুন করি নাই। এরপর আমরা দেখতে পারি এরা হালকা নাস্তা করতেছে। মাস্টার গ্যাবিকে বলে যে তুমি শুধু নিজের উপরে নজর দাও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাইতে পারো, আর আশাকে গ্যাবির সাথে এইখানেই থাকতে বলে। যেটা শুনে আশা অবাক হয়ে যায়। মাস্টার ওরে বোঝায় বলে যে যদি মানুষ জানতে পারে যে তোমরা দুই ভাই বোন পাহাড় থেকে পালাই গেছো, তাহলে অনেকে তোমাদেরকে খোঁজার জন্য বের হয়ে পড়বে। এমনকি কাগেমরি ক্লানেও এমন অনেক আছে যারা তোমাদেরকে ধরতে চায়। সো এইটাই তোমার জন্য সবচাইতে সুরক্ষিত জায়গা। আর কথা হলো তোমার ভাইকে ধরার, ওইটা জিন করে নিবে। আশা বলে যে জি মাস্টার। জিন বলে সত্যি বলতে আমি তো জানি না যে তোমার ভাই দেখতে কেমন। গ্যাবি বলে যে আরে ভাই আমার একটা ফটো নিয়ে নেওয়া উচিত ছিল। এরপরে এরা ছবি আঁকতে শুরু করে। আশারটা দেখে তাও মোটামুটি মেনে নেওয়া যায়, বাট গ্যাবি এটা কি আঁকছে ভাই? ইভেন গিবরিলও ছবি আঁকে, যেটা তোমরা দেখতেই পারতেছো। জিন বলে যে আচ্ছা ঠিক আছে। এরপরে জিন এখান দিয়ে বের হয়ে যাচ্ছিল, তখন সেখানে আশা দৌড়ায় আসে আর বলে যে আমার ভাইয়ের সাথে যে দুই ডিমন আছে এরা মানুষের রক্তের ঘ্রাণ শুকে অনেক দূর থেকে মানুষকে চিনতে পারে। আর আমরা দেখতে পারি যে গিবরিল সেই দুই ডিমনের ছবি এঁকে নিয়ে আসে, যেটা তোমরা দেখতে পারতেছো খুবই সুন্দরভাবে আঁকছে। অন্যদিকে আমরা দেখতে পারি ডেরা শেভ করে বের হয়, যেটা দেখে হানা ওরে জিজ্ঞাসা করে যে আরে তোমার দাড়ি কই? ডেরা বলে যে আরে ওরা আমাকে দাড়িতে দেখছিল না, সেই জন্য আমি শেভ করে ফেলছি। হানা বলে যে
যে একটা জিনিস যেটার জন্য তোমার একটু ভালো দেখা যাইতো সেটাও তুমি ফেলে দিছো, পুরাই ওয়ার্থলেস। ডেরা বি লাইক, ভাই বিয়ে করতে পারলাম না, এখনই বউ আমার ইমোশনালি টর্চার করে। এরপর ডেরা ওর বক্স থেকে জিনিসপত্র বের করতে শুরু করে আর জিজ্ঞাসা করে যে ইউরো কোথায় গেছে। তো হানা বলে যে ওরা বাইরের আশেপাশের সাইডটাতে একটু ঘুরতে বের হয়েছে। ডেরা জিজ্ঞাসা করে যে আবার কোনো সমস্যা হবে না তো? হানা বলে যে না, লেফট হ্যান্ড রাইট ওর সাথে আছে, সমস্যা হবে না। এরপর ডেরা জিজ্ঞাসা করে তুমি আমার কুড়াল দেখছো নাকি? হানা বলে যে আমি ওইটা টাচও করি নাই। ডেরা বলে যে আরে আমি তো এই দরজার সাইডেই রাখছিলাম। আর তখনই পিছনে তাকায় দেখতে পারে যে ভাই হানা তো পুরা রাগ হয়ে আছে, কারণ অবভিয়াসলি এইটা নিয়ে কে বের হয়েছে সবাই বুঝতে পারছে, আর এই অস্ত্র শহরে ধরতে পারলে পুরা অস্ত্র মামলায় পড়ে যাবে। হানা চিল্লায় ওঠে যে ওই মাঙ্গের নাতের আমি বলছিলাম কোনো ঝামেলা করবি না। অন্যদিকে আমরা ছাদের উপরে লেফট হ্যান্ড রাইটের সাথে ইউরোকে দেখতে পারি। ইউরোর কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে। রাইট বলে যে তোমার কি মনে হয় যে এত বড় পৃথিবীতে আলাদা মাত্র একজনকে খুঁজে বের করা অসম্ভব? লেফট বলে যে ওরাও তোমাকে খুঁজতেছে, সো কোনো না কোনো সময় তোমরা সামনাসামনি হবাই। রাইট বলে যে কারণ তোমরা একজন আর একজনকে ভালোবাসো, দ্যাটস গ্রেট। এরপর ইউরো বলে যে তোমরা তো অন্য ডিমন্সদেরকে সেন্স করতে পারো, যেমনটা ওশির আমাকে সেন্স করছিলা তাই না? লেফট বলে যে হ্যাঁ। এরপর ইউরো রাইটকে বলে যে আর তুমি ওই নকল আসার রক্তের ঘ্রাণ চিনো তাই না? রাইট বলে যে হ্যাঁ। ইউরো বলে যে ডেরা আমাকে বলছিল কাগিমুরি ফ্যামিলির কাছে অনেকগুলা ডিমন আছে, তো আমাদেরকে এমন জায়গায় খুঁজে বের করতে হবে যেখানে আমার রক্তের ঘ্রাণ আছে আর অনেক ডিমন আছে। লেফট এন্ড রাইট বলে যে তো চলো শুরু করা যাক, দেরি করে কি লাভ। এরপরে এরা দুইজন নিজেদের বিস্ট ফর্মে চলে আসে আর ইউরোকে নিয়ে এখান থেকে উঠতে শুরু করে। ইউরো তো খালি চিল্লাইতেছিল কারণ ওরা খুবই স্পিডে উঠতেছিল। এরপরে ওরা একটা জায়গায় এসে ল্যান্ড করে আর আমরা দেখতে পারি ইউরোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। রাইট বলে যে এইখান থেকে তোমার রক্তের ঘ্রাণ আসতেছে আর আমি ডিমন্সও সেন্স করতে পারতেছি। ইউরো জিজ্ঞাসা করে যে ওরা আমাদের আশেপাশেই কিনা, যেটাতে লেফট বলে যে চিন্তা করে না, ওরা আসলে আমরা ওদেরকে মেরে দিব। ইউরো বলে যে কিন্তু ওরা যদি শুধু কথা বলতে চায় ওশিরামার মতো। লেফট বলে যে তুমি যেমনটা ভাবতেছো সব ডিমন এইরকম হয় না, আর এমনিতেও তোমাদের দুনিয়া আর আমাদের দুনিয়া অনেক আলাদা। এর মধ্যেই রাইট ঘ্রাণ শুকে আশেপাশে আবারও কিছু একটা আন্দাজ করে আর ওরা একটা পার্কিং লটে ঢুকে। আর আমরা দেখতে পারি যে পার্কিং লটের ভিতর দিয়ে জিন ফোনে কথা বলতে বলতে আসতেছিল আর ওর সাথে আরো দুইজন ছিল। আর ইউরোরা একটা কোনায় লুকায় এদেরকে দেখতেছিল। রাইট বলে যে এদের থেকে আসা আর ডিমনের ঘ্রাণ আসতেছে, আমরা যেহেতু ওদেরকে দেখছি তার মানে ওদের ডিমনও আমাদেরকে দেখে ফেলছে। তুমি কি কিছু দেখতে পারতাছো ইউরো? ইউরো বলে যে না, এখনো তো কিছু দেখতেছি না, কিন্তু ওই কালো স্যুট পরা তিনজন তো মানুষ তাই না? রাইট বলে যে হ্যাঁ শিওর। এর মধ্যে আমরা দেখতে পারি আরো একজন বের হয়ে আসে। লেফট হ্যান্ড রাইট ঘ্রাণ শুকতে শুরু করে আর আমরা দেখতে পারি আশা বের হয়ে আসছে। আশাকে দেখার সাথে সাথেই ইউরোর ভিলেজের কথা মনে পড়ে যায় আর সেই কুড়ালটা বের করে আশার দিকে দৌড় দেয়। পিছন থেকে রাইট চিল্লায় ওঠে ইউরো দাঁড়াও, এটা পুরনো রক্তের ঘ্রাণ মনে হচ্ছে। কিন্তু ততক্ষণে দেরি হয়ে গেছে। আমরা দেখতে পারি সাইড থেকে জিনের ডিমনটা বের হয়ে আসে, ইউরোকে পুরো মুখের ভিতরে নিয়ে নেয়। তারপরে জিনের সামনে আস্তে করে মুখটা ফাঁকা করে আর আমরা দেখতে পারি ভিতরে ইউরো পুরো ঠিক আছে, মানে জাস্ট ওরে আটকে রাখছে। জিন নিজের পকেট থেকে একটা টিউব বের করে যেটার মধ্যে অ্যাকচুয়ালি আশার রক্ত রাখা ছিল। এরপর বলে যে আমি শুনছি তোমার ডিমন রক্তের ঘ্রাণ শুকতে পারে, এই জন্য আমি এই নকল আশাকে ক্রিয়েট করছি। আর আমরা দেখতে পারি এইটা আসলে আশা না, জিনের ডিমন দিয়ে ক্রিয়েট করা নকল আশা। জিন বলে যে তুমি নিশ্চয়ই আশার যমজ ভাই, তোমার সাথে দেখা করে ভালো লাগলো। আমার নাম হইতেছে জিন আর এইটা আমার ডিমন স্কেভেঞ্জার। অন্যদিকে দেখতে পারি যে হানা চিল্লাইতেছে যে কাম সারছে ভাই, তাড়াতাড়ি আমাদেরকে ইউরোকে খুঁজে বের করতে হবে। ডেরা বলে যে হ্যাঁ, কারণ ও কোনো রুলস জানে না আর বাইরে কাউরে আঘাত করে বসলে ঝামেলা। হানা বলে যে ওইটা তো আছেই, কিন্তু তার চাইতে বড় কথা যদি ওর কিছু হয়। ডেরা বলে যে আরে তুমি তো বলতেছিলা যে তোমার বাচ্চা পছন্দ না, আর ওর জন্য এখন তোমার এত চিন্তা হইতেছে, ব্যাপারটা বুঝলাম না। হানা বলে যে আরে শালার বলদ, ওর এখনো ফ্যামিলি রেজিস্টারে নাম ওঠে নাই। ডেরা বলে যে হ্যাঁ, কারণ ও তো মাত্রই পাহাড় থেকে আসছে। এরপরে ডেরা একটু চিন্তা ভাবনা করে আর দুইজনে একসাথে বলে ওঠে তার মানে ওর কোনো মেডিকেল ইন্স্যুরেন্স নাই, আমাদের 100% চিকিৎসার খরচ দিতে হবে। এরপর হানা জিরোকে ইউরোর একটা জামার ঘ্রাণ শুকতে দেয়। জিরো জামাটার ঘ্রাণ শুকে সেখান থেকে বের হয়ে পড়ে ইউরোকে খোঁজার জন্য। দেন কোতেৎসুর কাছে একটা মোবাইল দিয়ে বলে যে এবার তোমার দায়িত্ব। আর আমরা দেখতে পারি কোতেৎসু সেটার মধ্যে জিপিএস ট্র্যাক করতে শুরু করে, অর্থাৎ ইউরো কোথায় আছে সেটা দেখার জন্য। ডেরা অবাক হয়ে যায় যে এরা দুইজন মডার্ন টেকনোলজি ইউজ করতে পারে। হানা বলে যে ওরা এই কাজ বংশগতভাবেই করে আসতেছে আর ওরা এইখানে এমন ভাবে মিশে গেছে যে এটা ওদের কাছে কোনো ব্যাপারই না। এরপর বলে যে চলো জিরো আমাদেরকে বলো যে ইউরো কোথায় আছে। আর ম্যাপের দিকে তাকায় চিল্লায় ওঠে টোকিও, টোকিও কিভাবে গেল? আর এরা ভালো করে বুঝতে পারে যে অবশ্যই ওরে লেফট হ্যান্ড রাইটে নিয়ে গেছে, কিন্তু এদের চিন্তা হচ্ছিল যে ও আবার হারাই যাবে কিনা আর ওর মনে কি চলতেছে। অন্যদিকে জিন বলতে থাকে হিগাশি ভিলেজের লোকেরা যমজ দুই বাচ্চাকে নিজেদের গ্রামেই রাখতে চাইছিল। আমরা যখন সেখানে অ্যাটাক করি সেখান থেকে তুমি পালিয়ে যাও। ওরা এখন আসার পিছনে তো আসবে না, কিন্তু একটা সম্ভাবনাও ছিল যে ওরা সঠিক সময়ের অপেক্ষায় থাকবে আর আমাদের উপরে আবারও অ্যাটাক করতে পারে। কিন্তু আমি এখন সেইটার জন্য প্রস্তুতি নিয়ে নিছি আর তোমার জন্য তো আমাদের কষ্ট পুরো বেঁচে গেল। অনেক অনেক
ধন্যবাদ বড় ভাই। ইউরো নিজের কাছে থাকা সেই অস্ত্রটা দিয়ে ডেমনটার দাঁত কাটার চেষ্টা করে, বাট ভাই অবভিয়াসলি এটা অনেক শক্ত। তখন পাশের একজন বলে যে ডেমনস তোমরা পালায় আসো, আমি জানি, বের হয়ে আসো। এদিকে লেফট অ্যান্ড রাইট বুঝতে পারতেছিল না ওরা কি করবে। লেফট বলে যে ও কোনো মেটালের ঘ্রাণ পাইতেছে না, মানে এদের কাছে অস্ত্র নাই। রাইট বলে যে কিন্তু আমি আরো দুইটা ডেমনের ঘ্রাণ পাইতেছি, সম্ভবত ওই দুইজনের ডেমন। আর দুইজনই চিন্তায় পড়ে যায় যে আসলে ওদের কি করা উচিত। এরপর আমরা দেখতে পারি যে দুইজনে বের হয়ে আসে, এরপর সামনের দিকে আগাইতে থাকে আর বলা যায় এবার যা হবে দেখা যাবে। একজন বলে যে এই ওইখানেই দাঁড়াও, আমরা তোমাদের মাস্টারকে জিম্বি করে রাখছি, তাকে জীবিত দেখতে চাইলে ওইখানেই দাঁড়াও। কিন্তু ভাই এরা কথা শোনে না, সামনের দিকে আগাইতেই থাকে আরো বলতে থাকে যে ওইখানেই দাঁড়াও, ওইখানেই দাঁড়াও। জিন তাড়াতাড়ি নিজের ডিমনটা একটু পিছনে নিয়ে আসে আর পাশেরটা বলতে থাকে যে এই দাঁড়াও, তোমাদের মাস্টারকে আমরা বন্দি করে রাখছি। রাইট বলা যে আর আমরা কাকে বন্দি করবো? লেফট। লেফট বলা যে ওই যে পিছনে বলদ চেহারাটারে। এরপরে লেফট অ্যান্ড রাইট সামনে এসে দাঁড়ায়। ইউরো বলে যে আমাকে মাফ করে দিও লেফট অ্যান্ড রাইট, আমি নিজের রাগের উপরে কন্ট্রোল রাখতে পারি নাই। রাইট বলে যে তোমার কোনো দোষ নাই। লেফট বলে যে এখন তুমি ওইখানেই থাকবা। ইউরো বলে যে কিন্তু কেন? লেফট বলে যে কারণ তাইলেই ভয়ঙ্কর ডিমনটাকেও তোমার সাথে ওইখানে ফেসে থাকতে হবে। ইউরো বলে যে আচ্ছা এই কথা, তাইলে তো ঠিক আছে। জিন অবাক হয়ে যায় যে কি ডিমন নিজের মাস্টারের অর্ডার দিতেছে। পাশেরটা চিল্লা উঠে ডিমন হওয়াতে তোমাদের দায়িত্ব হচ্ছে নিজের মাস্টারকে রক্ষা করা, ঠিক আছে? ইউরো বলে যে আমি এদেরকে অর্ডার দেই না। রাইট হাসতে শুরু করে আর বলে যে বুঝতে পারছো বলদ, এইখানে আমরা যা ইচ্ছা তাই করতে পারি। এরপরে লেফট অ্যান্ড রাইট সামনে আগাইতে শুরু করে। লেফট বলে যে ওদের প্রতি একটু নরম হইও, কারণ ওদের কাছে অস্ত্র নাই। রাইট বলে যে তুমিও ভুইলো না। আর তখনই জিন বলে যে মাকুতো। আর আমরা দেখতে পারি সাথে সাথে মাকুতো নিজের মুখের ভিতর থেকে অনেকগুলো অস্ত্র বের করে দেয়, যার মধ্যে গুলিও ছিল, যেটা দেখে ইউরোর মনে পড়ে যে ভিলেজে ওদেরকে গুলি করা হয়েছিল। ইউরো চিল্লায় ওঠে যে লেফট অ্যান্ড রাইট ওইটা থেকে বাঁচো। এর মধ্যেই এরা তিনজন লেফট অ্যান্ড রাইটের উপরে গুলি চালাইতে শুরু করে। তবে আমরা দেখতে পাই যে এইটাতে লেফট অ্যান্ড রাইটের কিছুই হইতেছে না। লেফট বলে যে কি থেকে বাঁচবো ইউরো, তুমি কি ভুলে গেছো আমরা পাথরের তৈরি? এরপরে এরা তিনজন বিভিন্ন অস্ত্র দিয়ে একে একে লেফট অ্যান্ড রাইটের উপরে অ্যাটাক করতে শুরু করে, কিন্তু কোনো অস্ত্রতেই লেফট অ্যান্ড রাইটের কিছুই হইতেছিল না। জিন একটা কাটানা দিয়ে লেফটের উপরে অ্যাটাক করে দেয়, কিন্তু ওর কাটানাই ভেঙে যায়। রাইট বলে যে এদের কাছে তো দেখতেছি অস্ত্রের ভান্ডার, এখন জোর লাগাইতে হবে। লেফট বলে যে ঠিক বলছো। এর মধ্যেই আমরা দেখতে পারি লেফটের উপরে একটা বিশাল কচ্ছপ এসে পড়ে, যেটা দেখে রাইট লেফট বলে চিল্লায় ওঠে, কিন্তু তখনই দেখে যে ওর পায়ের কাছে একটা খরগোশ, আর এই খরগোশটা রাইটের উপরে অ্যাটাক করে দেয় আর কন্টিনিউয়াসলি রাইটকে মারতে থাকে। রাইট মায়ের খাইতেছিল আর হেল্পের জন্য লিফটের কাছে চিল্লাইতে শুরু করে। লেফট বলে যে আমি পারবো না, এটা অনেক ভারী। আর এই সব দেখে ইউরোর অনেক চিন্তা হচ্ছিল, ও কি করবে বুঝতে পারতেছিল না। এরপরে ইউরো উপরে লাইট খেয়াল করে আর বলে যে অনেক হয়েছে। ইউরো নিজের অস্ত্রটা দাঁতের ফাঁকা দিয়ে সরাসরি টার্টেলের চোখে মেরে দেয়, যেটাতে লেফট ওইখান থেকে বের হয়ে যায় আর বলে যে পিছে সরে যাও ইউরো। আর লেফট এসে সরাসরি ওই মাছের দাঁত ভেঙে দেয়। মাছ বলবো না, এটা কি বলবো ভাই জানি না। এরপর বলে যে দাঁত এতটাও শক্ত ছিল না। ইউরো সেখান থেকে দৌড়ে বের হয়ে যায় আর একটা দাঁত নিয়ে একজনের দিকে ছুড়ে মারে, যদিও সে এটা ধরে ফেলে। ইউরো চিল্লায় বলে যে রাইট বাথরুম থেকে বের হওয়ার আগে রাইট বলে যে লাইট অফ করে দিতে হয়, মানে রাইট বুঝতে পারে যে ওরে কি সিগন্যাল দিছে। রাইট এত জোরে চিল্লায় ওঠে যে ওইখানে থাকা সব লাইট গুলো একে একে সব ব্লাস্ট হয়ে যায়। ওই খরগোশটা হলুদ চুলালা ছেলেটারে বলে যে হারু তুমি কোথায়? আমি ফিল করতেছি ওই দুইটা ডিমন এখান থেকে দূরে চলে যাচ্ছে, যেটাতে এরা ভাবে যে হয়তোবা ওরা এখান থেকে পালাই যাইতেছে। জিন মনে মনে ভাবে যে ভাইবো না যে তুমি বেঁচে গেছো, কিন্তু তখনই জিনের মনে পড়ে আশা বলছিল ওর ব্রেন রিয়েল হান্টারের মতন চলে, যেটাতে জিন একটু সাবধান হয়ে যায়। আর আমরা দেখতে পারি সাথে সাথে ইউরো জিনের পায়ে সেই অস্ত্রটা দিয়ে অ্যাটাক করে দেয়। জিন মাকুতোরে ডাক দেয়, সাথে সাথে মাকুতো একটা টর্চ লাইট জ্বালায় আর আমরা দেখতে পারি অলরেডি ইউরো জিনের গলায় ছুরি ধরে রাখছে। আমরা দেখতে পারি জিনের পায়েও কিছুটা আঘাত লাগছে, মানে এখানে প্ল্যান বুঝতেই পারছো। লেফট অ্যান্ড রাইট ইচ্ছা করেই দূরে চলে গেছিল যাতে এরা মনে করে ইউরো পালাই গেছে, কিন্তু আসলে ইউরো এইখানেই ছিল আর সুযোগ বুঝে এদের উপরে অ্যাটাক করে দেয়। এরপর আমরা দেখতে পারি লেফট অ্যান্ড রাইট আবার ওইখানে চলে আসছে আর বলে যে তো তুমি ওকে ধরে ফেলছো। হারু চিল্লাইতে শুরু করে কেমন ডিমন তোমরা, নিজের মাস্টারকে রেখে পালাই যাও। রাইট বলে যে তোমরা জানো না, কিন্তু আমাদের মধ্যে এইভাবেই কাজ হয়। ইউরো বলে যে আর সুযোগ পেলে পালাই যা, খারাপ কি, কিছু তো বেঁচে থাকবে। জিন বলে যে হ্যাঁ ঠিক বলছো। এরপর ইউরো জিনকে জিজ্ঞাসা করে যে তোমাদের ক্লানি আমাদের ভিলেজে অ্যাটাক করছিল কিনা। জিন বলে যে হ্যাঁ, যেটাতে ইউরো অনেক রাগ হয়ে যায়, মনে হচ্ছিল এখনই জিনের গলা কেটে ফেলবে, যেটা দেখে বাকি দুইজন আগায় আসতে যায়, কিন্তু লেফট ওদেরকে হাত দিয়ে ওইখানেই থামতে বলে। আর আমরা দেখতে পারি ইউরোর যদিও অনেক রাগ লাগতেছিল, কিন্তু ইউরো নিজেকে কোনো মতে সামলায় নেয়। এরপর বলে যে তোমার কাছে ওই ছোট ধোয়ার সিগন্যাল পাঠানোর যন্ত্রটা আছে না? জিন তো বুঝতে পারতেছিল না যে কি কয়। ইউরো বলে যে আরে যেটার মাধ্যমে তোমরা দূরের মানুষের সাথে কথা বলতে পারো, একটু আগে এখানে ব্যবহার করতেছিলা। জিন বলে যে আচ্ছা মোবাইল ফোন। ইউরো বলে যে ওইটার মাধ্যমে আশার সাথে কথা বলে আশাকে এখানে আসতে বলো, ওর সাথে আমার কথা আছে। আর এই এপিসোড এইখানেই শেষ হয়ে যায়। তোমরা যদি এই ভিডিওটা অনেক পরে দেখে থাকো, মানে দেখা গেছে আমি আপলোড করছি আজকে, তোমরা 6-7 মাস পরে দেখলা, কারণ অবভিয়াসলি এক্সপ্লেন চ্যানেলগুলোতে পরেও অনেক ভিউ আসে। সো আমি তোমাদেরকে বলবো তোমরা আমার নতুন অনেক এনিমি আমি হয়তো এতদিনে শুরু করছি, সো আমার চ্যানেলে গিয়ে তোমরা আমার লেটেস্ট এনিমিগুলো দেখতে পারো।
লেটেস্ট এনিমিগুলো দেখা মানে হইতেছে তোমরা আমার সাথে কানেক্টেড থাকতেছো। সো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই থাক। ভালো থাকো সবাই, বাই বাই।